এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। হামাস নেতাকে হত্যা করে ক্ষমার অযোগ্য অপরাধ করেছে ইসরায়েল, তাকে শাস্তি দেওয়ার অধিকার আমরা সংরক্ষণ করি, ব্রিটেন ও ফ্রান্সকে জানালো তেহরান। দক্ষিণ লেবাননে বিমান হামলায় শিশুসহ ৮ জন শহীদ, উত্তরে হিজবুল্লাহর কাছে হেরে গেল ইসরায়েল, জানালেন সাবেক ইহুদিবাদী যুদ্ধমন্ত্রী লিবারম্যান। বাংলাদেশে ভয়াবহ বন্যায় অন্তত ১৮ জনের মৃত্যু, সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের উপর সিলেটে জুতা ও ডিম নিক্ষেপ। এবং ভারতের অসম রাজ্যে স্কুল ছাত্রী গণধর্ষণের শিকার, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পদত্যাগের দাবি করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। ইহুদিবাদী ইসরায়েলকে শাস্তি দেওয়ার অধিকার তেহরান সংরক্ষণ করে বলে ফ্রান্স ও ব্রিটেনকে সাফ জানিয়ে দিয়েছে ইরান। এর কারণ হিসেবে তেহরান বলেছে, গত মাসে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করে তেল আবিব ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গতকাল ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ও ফরাসি পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন সেজুর্নের সঙ্গে আলাদা আলাদা ফোন আলাপে তেহরান এই অবস্থান ঘোষণা করেন। ল্যামিকে আরাকচি জানান, ইরান মধ্যপ্রাচ্যে যুদ্ধের বিস্তার ঘটাতে ইচ্ছুক নয়, কিন্তু ইসরায়েলের সন্ত্রাসী তৎপরতার জবাব দেওয়ার অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে বিন্দুমাত্র পিছপা হবে না তেহরান। এছাড়া সেজুর্নের সঙ্গে ফোনালাপে তিনি বলেন, তেহরানে হামাস নেতাকে হত্যা করে ইসরায়েল ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে, যা ছিল ক্ষমার অযোগ্য অপরাধ। তাই ইসরায়েলকে শাস্তি দেওয়ার অধিকার তেহরান সংরক্ষণ করে। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সর্বশেষ পাল্টা হামলায় অন্তত ৩ ইসরায়েলি সেনা নিহত এবং আরও ১২ সেনা আহত হয়েছে। দখলদার সেনাদের হতাহতের এই সংখ্যা কুদস নিউজ নেটওয়ার্ক নিশ্চিত করেছে। ইহুদিবাদী ইসরায়েল এই ঘটনাকে নিরাপত্তাজনিত বড় ধরনের ঘটনা বলে বর্ণনা করেছে। গাজা সিটির পূর্ব অংশে অবস্থিত জেইতুন এলাকায় শুক্রবার প্রচণ্ড সংঘর্ষের জের ধরে এসব ইসরায়েলি সেনা হতাহত হয়। হামাস এক ঘোষণায় বলেছে, জেইতুন এলাকার দক্ষিণ দিক দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করার সময় ইসরায়েলি সেনাদের সঙ্গে তারা প্রচণ্ড সংঘর্ষে লিপ্ত হন। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, গাজা থেকে হতাহত সেনাদের বহনকারী 5টি হেলিকপ্টার ইসরায়েলের বিভিন্ন হাসপাতালে অবতরণ করেছে। 10 থেকে 15 জন ইসরায়েলি সেনাকে গাজা থেকে এসব হাসপাতালে আনার খবর দিয়েছে হিব্রু ভাষার গণমাধ্যমগুলো। দক্ষিণ লেবাননে ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলায় এক শিশুসহ অন্তত ৮ জন শহীদ হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ লেবানন জুড়ে বিভিন্ন স্থানে ইসরায়েলি ড্রোন হামলায় এসব ব্যক্তি শহীদ হন। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আইতা আল জাবালে ইসরায়েলি ড্রোন হামলায় 7 বছর বয়সী সহ 2 জন শহীদ হন। লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি বা NNA বলেছে, ড্রোনটি গ্রামের একটি বাড়ি লক্ষ্য করে 2টি গাইডেড মিসাইল ছড়ে। ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে আরও 6 জনের প্রাণহানি হয়েছে। তাদের মধ্যে হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের 5 যোদ্ধা রয়েছেন। হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে একজনকে মোহাম্মদ মাহমুদ নাজম কারার বলে চিহ্নিত করা হয়েছে, যাকে ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর রকেট এবং মিসাইল ইউনিটের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে উল্লেখ করেছে।
ইহুদিবাদী ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী এভিক্টর লিবারম্যান বলেছেন, ইসরায়েল উত্তরের যুদ্ধে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর কাছে হেরে গেছে। শুক্রবার সামাজিক মাধ্যম এক্স পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, উত্তর ইসরায়েলে গত সপ্তাহে শত শত রকেট এবং ড্রোন হামলা হিজবুল্লাহর হুমকি মোকাবেলায় ক্ষমতাসীন মন্ত্রিসভার অক্ষমতার প্রমাণ। তিনি বলেন, ইসরায়েলি সামরিক বাহিনী প্রধানত বিমান বাহিনীর কার্যক্রম হিজবুল্লাহর হামলা থামাতে পারেনি। উত্তরের বাসিন্দাদেরকে প্রতিদিন বোমা আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। লিবারম্যান বলেন, চলমান সংঘাতের ফলে উত্তর থেকে বাস্তুচ্যুত হওয়া হাজার হাজার ইসরায়েলি বসতি স্থাপনকারী জানে না এবছর স্কুল চালু হবে কি না। এছাড়া ওই অঞ্চল থেকে অনেক কারখানা ও কর্মশালা অন্য এলাকায় স্থানান্তরিত হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতি বৃষ্টিতে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত 18 জনের মৃত্যু হয়েছে। এছাড়া 11 জেলায় 49,38,159 জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। আজ দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান এই তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, 11 জেলায় মোট 9,44,548 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এতে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 49,38,159 জন। এদিকে বন্যা কবলিত 5 জেলার পরিস্থিতির উন্নতি হয়েছে। ওই 5 জেলা হল মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম। অন্যদিকে বন্যা কবলিত এলাকাগুলোর 6টি নদীর মধ্যে 9টি স্টেশনের পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শনিবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া সর্বশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে আজ আদালতে হাজির করা হয়েছে। আজ বিকাল 4:10 সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1 আলমগীর হোসেনের আদালতে তাকে তোলা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক বিচারপতি মানিককে আদালতে তোলার সময় অনেকে তার দিকে ডিম ও জুতা নিক্ষেপ করেন। এ সময় কয়েকজন হামলার চেষ্টাও চালান। পরে কঠোর নিরাপত্তা দিয়ে তাকে আদালতে নিয়ে যায় পুলিশ। এর আগে শুক্রবার রাতে অবৈধভাবে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাবেক বিচারপতি মানিককে আটক করে বিজিবি। পরে শনিবার ভোরের দিকে সিলেটের কানাইঘাট দনা সীমান্ত বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। কলকাতার আরজিকর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় সমগ্র ভারত যখন উত্তাল, তখন অসমে এক স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। আর এই ঘটনায় বিজেপি শাসিত রাজ্যটির পুলিশি ব্যবস্থা এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পদত্যাগের দাবি করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের মুখপাত্র কুণাল ঘোষ। আজ নিজের এক্স হ্যান্ডেলে আসামের ঘটনাটি প্রসঙ্গে একের পর এক টুইট করেন কুণাল ঘোষ। উল্লেখ্য, আসামের নগাঁও জেলার ধিঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাইভেট পড়ে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল 10ম শ্রেণীর এক ছাত্রী। এ সময় মোটর সাইকেল আরোহী 3 দুষ্কৃতী তাকে গণধর্ষণ করে পুকুর পাড়ে রাস্তার পাশে অচেতন অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা পুলিশে খবর দিলে একজনকে আটক করা হয়।
ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে একটি তেল ট্যাঙ্কার লক্ষ্য করে সাম্প্রতিক ইসরায়েল বিরোধী অভিযানের একটি ভিডিও প্রকাশ করেছে। পাশাপাশি শিপিং কোম্পানিগুলোকে ইয়েমেনি বাহিনীর নিষেধাজ্ঞা লঙ্ঘন না করার জন্য সতর্ক করেছে। শুক্রবার প্রকাশিত ফুটেজে গ্রিক পতাকাবাহী একটি ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটতে দেখা যাচ্ছে। ট্যাঙ্কারটিতে চলতি সপ্তাহের শুরুতে হামলা করা হয়। ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে, আমাদের বাহিনী গ্রিক জাহাজ সোনিয়ানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার মালিক কোম্পানি ইসরায়েলি। বন্দরগুলোর একটিতে প্রবেশ করে ইয়েমেনের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী তাদের আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন না করার জন্য জাহাজ কোম্পানিগুলোকে সতর্কতা পুনর্ব্যক্ত করেছে এবং পরবর্তীতে নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হলে ধ্বংসাত্মক পরিণতির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সামরিক বাহিনীর আগ্রাসন ও গণহত্যার কারণে অবরুদ্ধ গাজা উপত্যকার শতকরা 90% মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এর মধ্যে চলতি মাসের 2.5 লাখ উদ্বাস্তু ফিলিস্তিনিকে আবারও তাদের এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য করেছে দখলদার বাহিনী। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়কের কার্যালয় এই তথ্য দিয়েছে। বৃহস্পতিবার অধিকৃত ফিলিস্তিন অঞ্চলের মানবিক সমন্বয়কারী মোহান্নাদ হাদি বলেন, শুধু আগস্ট মাসে ইসরায়েলি বাহিনী গড়ে 2 দিনে একবার করে মোট 12টি উচ্ছেদ আদেশ জারি করেছে, যার ফলে প্রতিনিয়ত ফিলিস্তিনিদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে হয়েছে। এতে 2.5 লাখের মতো বাস্তুচ্যুত লোককে আবারও সরে যেতে বাধ্য করেছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, সংঘাতের মধ্যে ইসরায়েলি বাহিনীর জারি করা গণ উচ্ছেদ আদেশ গাজার 90% অধিবাসীকে বাস্তুচ্যুত করেছে। জার্মানির জোলিঙ্গেন শহরে দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে অন্তত 3 জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় রাত 9:15টার দিকে পশ্চিমাঞ্চলের শহরটিতে এই হামলার ঘটনা ঘটে। জার্মান গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জোলিঙ্গেন শহরের 650তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি উৎসবে যোগ দিয়েছিলেন সেখানকার বাসিন্দারা। শুক্রবার শুরু হয়ে আগামী রোববার ওই উৎসব শেষ হওয়ার কথা ছিল। সেখানেই হামলাটি চালানো হয়। শহরের ফ্রন্ট হপ চত্বরে সমবেত লোকজনের ওপর এক হামলাকারী এলো পাতাড়ি ছুরিকাঘাত করেন বলে জানিয়েছে জার্মান সংবাদপত্র বিল্ড। এতে অন্তত 3 জন নিহত ও বেশ কয়েকজন আহত হন। হামলাকারীকে আটক করা যায়নি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ইউক্রেনকে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের সঙ্গে তুলনা করেছে রাশিয়া। মস্কো বলেছে, দায়েশের মতো বেসামরিক নাগরিকদের টার্গেট করে বহু সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছে ইউক্রেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা কিয়েভ সরকারকে দায়েশের সঙ্গে তুলনা করে আরও বলেছেন, ব্যাপকভাবে সন্ত্রাসী তৎপরতা চালানোর অনেকগুলো প্রকল্প কিয়েভের হাতে রয়েছে। তারা বেসামরিক অবকাঠামো উড়িয়ে দেওয়ার পাশাপাশি পারমাণবিক সন্ত্রাসবাদে পর্যন্ত জড়িয়েছে। জাখারোভা সতর্ক করে দিয়ে বলেন, ইউক্রেন সরকার জাপোরোজ্জিয়া ও কুরস্ক পারমাণবিক স্থাপনায় অপরাধমূলক সন্ত্রাসবাদী তৎপরতা চালানোর পরিকল্পনা করেছে। ইউরোপের বৃহত্তম পরমাণু স্থাপনা জাপোরোজ্জিয়া ইউক্রেনের অভ্যন্তরে অবস্থিত, যা বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, আমাদের প্রথম লক্ষ্য হবে পাশ্চাত্যের আরোপিত নিষেধাজ্ঞা ও জনগণের উপর তার ক্ষতিকর প্রভাব অকার্যকর করার চেষ্টা করা। এ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন পড়ে শোনাচ্ছেন সহকর্মী আশরাফুর রহমান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ লুজমা খামেনি প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান সরকারকে ইরানের উপর আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা অকার্যকর করে দেওয়ার দায়িত্ব দিয়েছেন। তিনি শুক্রবার রাতে ইরানের টেলিভিশনে এক টক শো অনুষ্ঠানে একথা জানান। ইরানের পার্লামেন্টে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আস্থা ভোট লাভ করার 2 দিন পর এই একক টক শো অনুষ্ঠিত হল।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের পররাষ্ট্র নীতি নিষ্ক্রিয় হবে না, বরং আরও সক্রিয় হবে। সকল আন্তর্জাতিক ফোরামে আমাদের জোরালো ভূমিকা থাকবে। আন্তর্জাতিক অঙ্গনে যদি একটি নতুন ব্যবস্থা গড়ে ওঠে, সেখানে আমাদেরকে নিষ্ক্রিয় থাকলে চলবে না। ইরান সহ গোটা অঞ্চলের স্বার্থে আমাদেরকে অবশ্যই ভূমিকা পালন করতে হবে। আরাকচি বলেন, পেজিশকিয়ান সরকারকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি একটি দায়িত্ব দিয়েছেন, আর সেটি হচ্ছে নিষেধাজ্ঞা অকার্যকর করা, যা গোটা সরকার তার সমস্ত অস্তিত্ব দিয়ে করার চেষ্টা করবে। আমাদের প্রথম লক্ষ্য হবে পাশ্চাত্যের আরোপিত নিষেধাজ্ঞা ও জনগণের উপর তার ক্ষতিকর প্রভাব অকার্যকর করার চেষ্টা করা। ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, প্রতিবেশী দেশগুলো আমাদের কাছে প্রথম অগ্রাধিকার পাবে, তারপর আফ্রিকা ও পূর্ব এশিয়ার দেশগুলোর দিকে আমাদের নজর থাকবে। তৃতীয় স্তরে যেসব দেশ কঠিন পরিস্থিতিতে ইরানের পাশে দাঁড়িয়েছে, তাদের দিকে নজর দিতে হবে। তিনি বলেন, ইরান ওয়াশিংটনের সাথে উত্তেজনা প্রশমন করতে চায় এবং কয়েকটি শর্তের ভিত্তিতে ইউরোপীয় দেশগুলোর সাথে সম্পর্ক পুনঃস্থাপন করতে চায়, যদি তারা শত্রুতামূলক মনোভাব বর্জন করে। পার্স টুডে জানিয়েছে, জাপানের কিয়োতো বার্তা সংস্থার সাথে অপর এক সাক্ষাৎকারে আরাকচি বলেছেন, ইরানের ইসলামিক কাউন্সিলে তার বক্তৃতায় তিনি আলোচনার মাধ্যমে একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানি জাতির মৌলিক নীতির প্রতি সম্মান প্রদর্শনের উপর জোর দিয়েছেন। আরাকচি বলেন, ইরানের অর্থনীতির উপর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা অপসারণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে বাণিজ্য স্বাভাবিক করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় আমেরিকার সাথে উত্তেজনা কমানো এবং ইউরোপীয় দেশগুলোর সাথে সম্পর্ক পুনর্নির্মাণের চেষ্টা করবে। তবে এই চেষ্টা শুধুমাত্র তখনই করা হবে যখন তারা ইরানের প্রতি শত্রুতা বন্ধ এবং 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতা পুনর্বহাল করবে। এই সাক্ষাৎকারে ইরান ও জাপানের মধ্যে সুসম্পর্কের কথা উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তেহরান ও টোকিওর মধ্যকার সম্পর্ককে সব দিক দিয়ে শক্তিশালী করবে এবং আঞ্চলিক সংকট মোকাবেলায় টোকিওকে সহযোগিতা করবে। ইরানের জ্বালানি, তেল ও আর্থিক খাতে জাপানের একটি বৃহৎ অংশীদারিত্ব থাকতে পারে মন্তব্য করে আরাকচি বলেন, তেল ও জ্বালানি খাতে আগ্রহী জাপানি কোম্পানিগুলোকে ইরান স্বাগত জানাবে। 2019 সালে তেহরান ওয়াশিংটন সম্পর্কের বিষয়ে জাপানের উদ্যোগের কথা উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান ও জাপান পারস্পরিক বোঝাপড়া, শ্রদ্ধা ও বিশ্বাসের ভিত্তিতে একটি বন্ধন তৈরি করেছে। ইরানের নতুন সরকার পূর্ব এশিয়ার সাথে সম্পর্কের উন্নয়নকে প্রধান লক্ষ্য হিসেবে বিবেচনা করে বলেও তিনি উল্লেখ করেন। এর আগে আরাকচি গত বৃহস্পতিবার এক বক্তৃতায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্কে এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন, তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।